সবাইকে স্বাগত জানাচ্ছি আইটি ব্রিজ একাডেমি আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে। আমরা এর আগে বেশ কিছু ক্লাস করেছিলাম। সেগুলোতে আমরা মেইনলি কিভাবে কোনো ইনপুট আউটপুট নিতে হয় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, সেই সাথে কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো লিখতে হয় অর্থাৎ ইফ, এলস ইফ অথবা এলস ব্যবহার করে, এবং আরো একটা কন্ডিশনাল স্টেটমেন্টের সিস্টেম আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে সুইচ ইউজ করে। এগুলো আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি এবং বেশ কিছু প্রবলেমও তোমাদেরকে এক্সারসাইজের জন্য দেওয়া ছিল। তো আমরা আশা করব তোমরা সেগুলো সব সুন্দর মতো করতে পেরেছো। যদি সেই জায়গাগুলোতে সমস্যা থাকে তাহলে আসলে বেসিক এই বিষয়গুলো ক্লিয়ার না করে সামনে আগানো কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না। তো ধরে নিচ্ছি যে আমরা সবাই সেগুলো সুন্দর মতো সব শেষ করতে পেরেছিলাম। আগের ভিডিওগুলো আমাদের প্লে লিস্ট আকারে দেওয়া আছে। কারো যদি সেই বিষয়গুলোতে দুর্বলতা থেকে থাকে তাহলে এখনের ভিডিওটা দেখার আগে অবশ্যই সেগুলা ক্লিয়ার করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। আমরা আজকে যেই নতুন বিষয়টা শুরু করব, সেটা শুরু করার আগে আমার মনে হয় একটু এক্সাম্পল দিলে ভালো হবে। তোমাকে যদি আমি বলি যে তুমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলা যোগ করে তুমি আমাকে যোগফল যেটা হয় সেটা কত আমাকে বলবা। তাহলে তুমি যেটা করতে পারো যে তুমি সাম নামের একটা ভেরিয়েবল তুমি আমাকে নিলা, ফর এক্সাম্পল এটা ইন্ট সাম, এটা ডেটা টাইপ ধরো ইন্ট, সেটা লিখলাম না ফর সিম্পলিসিটি। তুমি এই ভেরিয়েবলের মধ্যে আমাকে 1 থেকে 10 পর্যন্ত যত সংখ্যাগুলো আছে অর্থাৎ পূর্ণ সংখ্যা যেগুলো আছে সেগুলো যোগ করে যোগফল তুমি এই সাম ভেরিয়েবলের মধ্যে রাখবা। যেহেতু এখানে মাত্র হাতে গোনা 10টা নাম্বার, তুমি মানে চিন্তা করতে পারো যে সাম সমান তুমি 1+2+3 এভাবে যেরকম লিখো সেভাবে তুমি 1+2+3 এভাবে লিখতে লিখতে একদম তুমি 10 পর্যন্ত ধরো ম্যানুয়ালি হাতে লিখবা। তারপর তুমি এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দেখাবা। তুমি এটা 1 থেকে 10 পর্যন্ত যদি তোমাকে আমি যোগফল প্রিন্ট করতে বলি তাহলে তুমি এটা করতে পারো। কিন্তু যদি সংখ্যাটা 1 থেকে 10 না বলে এখন আমি বলি যে সংখ্যাটা 1 থেকে 100 হবে, তাহলে কি তুমি এভাবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো এভাবে লিখে যাবা? এটা কি আসলে লজিক্যাল কোনো সলিউশন যে তুমি 1+2+3+ এভাবে 4 5 6 7 8 9 10 এভাবে 100 পর্যন্ত লিখে যাবা? এটা তো কোনোভাবে লজিক্যাল হয় না, তাই না? একটা ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি ম্যাথমেটিক্যালি 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 1000 পর্যন্ত এভাবে যোগ করে ফর্মুলা ইউজ করে করতে পারো। আপাতত ধরে নাও যে ফর্মুলাটা এক্সিস্ট করে না, আপাতত ধরে নাও। তাহলে এখানে সলিউশনটা কি? এখানে সলিউশনটা হচ্ছে এমন একটা সিস্টেম আমাদেরকে ডেভেলপ করতে হবে যেন এই যে বারবার এই যে 1 2 3 4 5 এভাবে তুমি একটা রিপিটেশন করতেছো না, তুমি বারবার একটা কাজ করতেছো না, এই বারবার যে কাজটা করা লাগে এই কাজটা একটা সিস্টেমের মাধ্যমে সিম্পলি করতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, মেশিন অর্থাৎ কম্পিউটার একটা মানে দুইটা কাজ খুব ভালো মতো করতে পারে। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, লজিক্যাল ক্যালকুলেশন যেটা বলো না কেন, আরেকটা হচ্ছে বারবার যেসব কাজ করতে হবে রিপিটেড কাজ, এগুলো সে খুব ভালো করতে পারে। তাহলে এখন যে বিষয়টা বিবেচ্য সেটা হলো যে আমরা 1 থেকে 100 পর্যন্ত এগুলা যোগ করতে হলে একটা সিস্টেম লাগবে যেন মেশিন এভাবে 1 2 3 এভাবে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার জন্য সে রিপিটেডলি সেম কাজটা করে যায়, অর্থাৎ যোগ করার কাজটা সে করে যাবে। তো এই বিষয়টা দেখানোর জন্য যে মানে আইডিয়াটার জন্য এটা দেখানো, সেটাকে আমরা সি প্রোগ্রামিং এর ভাষায় বা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর ভাষায় আমরা সেটাকে বলি লুপ, LWP লুপ বা লুপিং। এই লুপিং এর জন্য লুপিং এর একটা বেশ কয়েক প্রকার লুপ আছে। প্রথমে যে লুপটা দেখবো সেটা হচ্ছে ফর লুপ। এই ফর লুপের ধরনটা হচ্ছে, আমি একটু স্ট্রাকচারটা আগে বলি। তুমি ফর লিখবা, আর ফর লিখবা, ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের পরে আবার এই ব্র্যাকেটটাও থাকবে। ওকে, ফার্স্ট ব্র্যাকেট এরপর সেকেন্ড ব্র্যাকেট।
ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রথমে কিছু একটা ইনফরমেশন থাকবে, এরপরে একটা সেমিকোলন থাকবে, এরপরে আরেকটা ইনফরমেশন থাকবে, এরপর সেমিকোলন থাকবে, এরপরে আরেকটা ইনফরমেশন, আর ভিতরে আরেকটা ইনফরমেশন। মোট 4টা বক্স আমি এখানে এঁকেছি। তো 4টা বক্সকে যদি আমি এখানে কাজগুলা লিখি, তাহলে প্রথম বক্সে আমি নাম দিব ইনিশিয়ালাইজেশন। আমি ওয়ার্ডগুলো ব্যাখ্যা করব, আগে একটু কিওয়ার্ডগুলো লিখে নিই। ইনিশিয়ালাইজ বা ইনিশিয়ালাইজেশন, যেটা লিখি না কেন, এটা হচ্ছে কন্ডিশন, আর এটা হচ্ছে update, আর এটা হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট। আচ্ছা, এখন এই 4টা বক্স যে লিখেছি, 4টা বক্সের নামও আমি দিয়েছি। এই 4টা বক্সে আসলে আমরা কি কি ইনফরমেশন দিই সেটা আগে বলি। তো প্রথমত স্টেটমেন্ট যেটা, আচ্ছা প্রথমত হচ্ছে যে একটা ফর, এই ফর কিওয়ার্ড দিয়ে যে কাজটুকু করা হয়, অর্থাৎ কোন একটা শর্তের আন্ডারে বা যতক্ষণ পর্যন্ত শর্তটা সত্য হয়, সেই শর্তের আন্ডারে এই যে এখানে তুমি যে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে স্টেটমেন্টটা আছে বা যে কাজটা করতে বলা হয়েছে, সেই কাজটা বারবার করবে। অর্থাৎ আমরা ওই যে ইফ যখন শিখেছিলাম, যখন আমরা ইফ এর শিখেছিলাম, তখন ইফ এর ভিতর কোনো একটা কন্ডিশনের জন্য ইফ এর ভিতরের কাজটুকু সে করতো, সেটা ছিল স্টেটমেন্ট। সেম ভাবে আমাদের এই যে যেটা তোমার ফর এর ভিতরে স্টেটমেন্টও সেম কাজটুকু করে। অর্থাৎ কোনো একটা শর্তের আন্ডারে রিপিটেডলি সে রিপিটেডলি সে স্টেটমেন্টটা বাস্তবায়ন করবে। এখন আসি ইনিশিয়ালাইজ বা কন্ডিশন বা আপডেট, এগুলো আসলে কি। তো ইনিশিয়ালাইজ, কন্ডিশন, আপডেট এগুলো আসলে আমার মনে হয় একটু এক্সাম্পলের মাধ্যমে দেখালে খুবই ভালো হবে। তো এক্সাম্পল যেটা দেখাবো, ফর এক্সাম্পল আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যেগুলো আছে এগুলাকে প্রিন্ট করে দেখাবো। 1 2 3 4 এভাবে আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে প্রিন্ট করে দেখাবো। চলো আমরা কোড ব্লকসে চলে যাই, কোডটা দেখাই। দেখো, এখানে আমরা ফর কিওয়ার্ডটা লিখছি। ফর, ফর এর মধ্যে আমরা int I equal 1, I less than or equal 10, I plus printf %d more I। দেখো, এই কোডটুকু কি কাজ করছে। প্রথমত ফর লুপ দেয়া হয়েছে, তার মানে ফর লুপের ভিতরের এই স্টেটমেন্টটুকু মেশিন বারবার করবে, বারবার করবে। তো প্রথমত এই যে ইন্ট আই ইকুয়াল 1, এখানে আমাকে একটা ইটারেটর বলে একটা বিষয় আছে। ইটারেটর মানে হচ্ছে যেই জিনিসটা অ্যাকচুয়ালি লুপের মধ্যে ঘুরে। তো আমরা আই নামের একটা ভেরিয়েবল নিয়েছি, যে হচ্ছে ইন্টিজার টাইপের। তো প্রথমে একদম শুরুতে তাকে প্রাথমিকভাবে আমরা একটা মান দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে 1। এই যে একটা আই ভেরিয়েবল, বা তুমি আই জে কে যে কোনো ভেরিয়েবল নেম তুমি এখানে দিতে পারো, সেই ভেরিয়েবল নেমটাকে শুরুতে একটা প্রাথমিক মান দিয়ে দেয়া, সেটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। এরপরে বলছে আই লেস দেন অর ইকুয়াল 10, অর্থাৎ
শর্তটা হচ্ছে, কন্ডিশনটা হচ্ছে আই এর মান দুইটার চেয়ে ছোট হবে অথবা সমান হবে। আর আপডেটের কন্ডিশনটা হচ্ছে, কন্ডিশন না সরি, মানে আপডেটের ক্রাইটেরিয়াটা হচ্ছে আই প্লাস প্লাস, অর্থাৎ আই এর ভ্যালু এক করে করে বাড়বে। আমরা ডিসকাস করেছিলাম এর মধ্যে, সেটা হলো আই প্লাস প্লাস মানে হলো, বা তুমি যদি এ প্লাস প্লাস বা তোমার কোনো একটা ভেরিয়েবল যদি এ হয়, তাহলে তুমি এর ভ্যালু এক বাড়ানো, এটাকে তুমি চাইলে এ ইকুয়াল এ প্লাস ওয়ান যেমন লিখতে পারো, সেম সেম ভাবে সংক্ষেপে তুমি এ প্লাস প্লাস লিখতে পারো। সেম ভাবে এখানে আই প্লাস প্লাস সেম মিনিংটা বোঝায়। অথবা আমরা এখানে আই প্লাস প্লাস না দিয়ে এখানে আই ইকুয়াল আই প্লাস ওয়ান এভাবেও লিখতে পারি, সেম মিনিং। তো আমরা আই প্লাস প্লাসই দেই। আচ্ছা, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, দেখো একটু ভালো করে প্রসেসটা খেয়াল করো। প্রথমে প্রথমবার যখন লুপের মধ্যে কোড ঢুকছে, কোড দেখবে যে আই এর বর্তমান মান, আই এর বর্তমান মান 1। এরপর সে চেক করবে যে কন্ডিশনটা সত্য কিনা। সে কন্ডিশন সত্য যদি পায়, সে ভিতরের কাজটুকু করবে। ভুলেও কিন্তু শুরুতে আপডেটের কাজ, আপডেটের এই কাজটুকু সে করবে না। আবারও বলছি, ইনিশিয়ালাইজ কত দিয়ে করছো সে সেটা প্রথমবার দেখবে। এরপরে দেখবে শর্ত সত্য কিনা। শর্ত যদি সত্য না হয়, যে এই পুরো লুপের যে ব্লকটুকু আছে এই ব্লকটুকু সে স্কিপ করে নিচে চলে আসবে। আর যদি শর্ত সত্য হয়ে যায়, তাহলে সে ভিতরে যেটুকু কাজ আছে লুপের ভিতর, সে সেই কাজটুকু করবে প্রথমবার। এই কাজটুকু শেষ হইলে সে আবার লুপের শুরুতে এখানে ব্রেক আসবে। এখন কিন্তু আর এই যে আই সমান ওয়ান দিয়ে তুমি ইনিশিয়ালাইজ করছো, এই ইনিশিয়ালাইজের অংশটুকুতে সে আর আসবে না। সে এরপরে আসবে আপডেটের অংশটুকুতে। এরপরে এতক্ষণ তো ছিল আই এর মান ওয়ান, এখন সে আই এর মান আই প্লাস প্লাস দেখে সে বুঝতে পারবে যে আই এর মান আমার এক বাড়বে, সুতরাং সে আই এর মান করে দেবে দুই, এবং দেখবে শর্ত সত্য কিনা। যদি শর্ত সত্য না হয়, সে লুপের পুরো অংশটুকু, এই যে ফর এর পুরো পুরো ব্লকটুকু স্কিপ করে যাবে। আর যদি শর্ত সত্য হয়, সে ভিতরের কাজটুকু করবে। ভিতরের কাজটুকু শেষ হইলে সে আবার আই প্লাস প্লাসে বেক করবে। আই প্লাস প্লাস এর কারণে ভ্যালু আপডেটের পর সে আবার শর্ত চেক করবে। আবার শর্ত চেক করে দেখে যদি শর্ত সত্য হয়, সে ভিতরের কাজটুকু করবে। এভাবে আই প্লাস প্লাস করে যখন 10 হয়ে যাবে, তখন সে দেখবে আই লেস দেন অর ইকুয়াল 10, এই শর্তটুকু সত্য, সে ভিতরের কাজটুকু করবে। ভিতরের কাজটুকু শেষ করে আবার আই প্লাস প্লাসে ব্রেক করবে। আই প্লাস প্লাসে ব্রেক করে সে দেখবে যে 10-এর ভ্যালু ছিল, সেই 10-এর ভ্যালুটা এখন 11 হয়ে গেছে, এবং এখন সত্যটা সত্য না। যেহেতু সত্যটা সত্য না, সে লুপের পুরো ব্লকটুকুকে সে স্কিপ করে নিচে চলে আসবে। তো বিষয়টা অনেকটা এরকমই, আমি যদি একটু লিখিতভাবে বোঝানোর চেষ্টা করি। প্রথমবার লুপে যখন প্রথমবার ঢুকছে, তখন সে ইনিশিয়ালাইজের মাধ্যমে তোমার ভ্যালুটা প্রথমবারের মতো নিচ্ছে, অর্থাৎ তুমি কত থেকে লুপ ঘুরানো শুরু করবা সেটা সে ইনিশিয়ালাইজ করছে, এবং কন্ডিশনটা চেক করছে যে হ্যাঁ কন্ডিশনটা সত্য কিনা। কন্ডিশন সত্য হলে সে স্টেটমেন্ট বাস্তবায়ন করবে। প্রথমবার স্টেটমেন্ট বাস্তবায়নের পরে সে কিন্তু আর ইনিশিয়ালাইজে ফিরে যাবে না। সে প্রথমবার স্টেটমেন্ট বাস্তবায়নের পরে প্রত্যেকবার এই আপডেটে ফিরে যাবে, এবং আপডেটের পরে সে কন্ডিশনটুকু চেক করবে। কন্ডিশন ওকে হলে সে স্টেটমেন্ট বাস্তবায়ন করবে, ওকে না হইলে সে ফর ব্লক থেকে বের হয়ে যাবে। আর স্টেটমেন্ট যদি বাস্তবায়ন করে কন্ডিশন সত্য হওয়ার কারণে, স্টেটমেন্ট বাস্তবায়নের পরে সে আবার এই যে দেখো চাকা ঘুরে এই যে আপডেটের এখানে আবার ফিরে যাবে। অর্থাৎ এই যে আপডেট, কন্ডিশন, স্টেটমেন্ট, এই সাইকেলটা চক্রাকারে ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশন সত্য হবে। তাহলে এখন দেখো যে কোডটা আমরা এখানে করেছি, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আই এর ভ্যালু এক থেকে শুরু করছো, এক এক করে বাড়াচ্ছ, চক্রাকারে 10 পর্যন্ত যাচ্ছ, তাই না? যখনই আই এর ভ্যালু 10 পার হয়ে 11 হয়ে যাবে, তখন কিন্তু আর লুপের এই পুরো অংশটুকু স্কিপ হয়ে নিচে কিছু লেখা থাকলে কোড
এটা বাস্তবায়ন করবে। তাহলে এখন আমাকে বলো এখানে যে প্রিন্ট পার্সেন্ট ডি কমা আই লেখা আছে এখানে অ্যাকচুয়ালি কি প্রিন্ট হবে? এখানে প্রিন্ট হবে তোমার আহ প্রত্যেকবার দেখো তো মানে আই এর ভ্যালু যত হইলে ভিতরে লুপের ভিতরে প্রবেশ করছে, অর্থাৎ ধরো প্রথমবার আই এর ভ্যালু 1 এবং সে দেখছে কন্ডিশন সত্য, এই আই এর ভ্যালু 1 ধরে নিয়েই সে লুপের ভিতরে ঢুকছে না, লুপের ভিতরের কাজটুকু শেষ করে সে আবার আপডেটে বেক করছে, আই এর ভ্যালু 2 করে 2 হিসেবে নিয়ে দেন আই এর ভ্যালুকে সে 2 হিসেবে কনসিডার করে তারপর সে লুপের ভিতরে ঢুকছে। তার মানে প্রত্যেকবার লুপের ভিতরে ঢুকার সময় আই এর মান প্রথমবার 1, পরের বার 2, পরের বার 3 এভাবে 10 পর্যন্ত যাবে। তাহলে আমরা আশা করতে পারি এই কোডটা আমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে দেখাবে। তাহলে আমরা রান করে দেখি। দেখো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলা দেখিয়েছে কিন্তু সব পাশাপাশি। এটা আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি? আমরা একটা স্পেস দিতে পারি প্রত্যেকটা নাম্বারের সাথে। তাহলে দেখো প্রত্যেকটা নাম্বার আলাদা হয়ে গেছে। অথবা চাইলে একটা নিউ লাইন এখানে দেখাতে পারি। আচ্ছা, এখন আমাদের সেই প্রশ্নটুকু যে আমরা আই এর মান 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো তো দেখলাম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আপনাকে বলে রাখি, সেটা হলো একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে এই যে ইনিশিয়ালাইজেশন করেছি, কন্ডিশন চেক করেছি, আপডেট করেছি, এই ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট এই কাজগুলা এখানেই করতে হবে নাকি বাইরেও বা উপরে নিচে অন্য কোনো জায়গায় করা সম্ভব? সেটার উত্তর হচ্ছে এগুলা এখানেই করতে হবে তা না, এগুলা আশেপাশে অন্য জায়গায়ও করা যাবে, তবে সেটার একটা ফরম্যাট আছে। আমরা ফরম্যাটটা একটু দেখি। সে ফরম্যাট দেখার আগে আমি তোমাদেরকে একটা বিষয় দেখাতে চাই। দেখো আমরা এখানে ইন্ট আই ইকুয়াল 1 দিয়েছি না? তো লুপ যখন ব্রেক করবে, বুঝো, লুপ যখন ব্রেক করবে তখন আই এর ভ্যালু কত? তখন আই এর ভ্যালু 11। অর্থাৎ আই এর ভ্যালু 10 পর্যন্ত তো লুপ কারেক্ট, লুপ ঘুরবে। যখনই আপডেট হয়ে আই এর ভ্যালু 11 হবে তখনই কিন্তু আমার লুপটা কন্ডিশনটা ফলস হওয়ার কারণে ব্রেক করবে। কিন্তু লুপ যখন ব্রেক হবে তখন কিন্তু আই এর ভ্যালু 11। তাহলে আসো যে আমরা লুপের নিচে মানে লুপের বাইরে আমরা এই আই এর ভ্যালুটাকে একটু প্রিন্ট করে দেখাই। তাহলে আশা করা যায় যে এই লাইনটার মাধ্যমে আই এর ভ্যালু 11 প্রিন্ট হবে। তাহলে চলো আমরা চেষ্টা করি। দেখো এখানে কিন্তু লাল বাতি দেখাচ্ছে এবং নিচে লেখা আছে যে এররটা হচ্ছে আই আনডিক্লার্ড লেখা আছে। আই আনডিক্লার্ড মানে যে আই নামের যে ভেরিয়েবলটা এটাকে আমরা ডেটা টাইপ ডিক্লেয়ার করি নাই। তাহলে বিষয়টা কেমন হলো? আমরা যে এখানে ইন্ট আই ইকুয়াল 1 লিখেছি না, তাহলে এই জায়গাতে ডেটা টাইপ ডিক্লেয়ার করা হয় নাই। ডিক্লেয়ার করা মানে আশা করি তোমরা বুঝতে পারো, যেমন আমরা প্রথমবার যখন কোনো ভেরিয়েবলকে ইউজ করি সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তখন প্রথমবারের জন্য তাকে তার ডেটা টাইপ সহ একবার ডিক্লেয়ার করতে হয়। তো এটাকে আমরা এখানে ডিক্লারেশন বলি। এখানে ডিক্লারেশন এররটা দেখাচ্ছে অথচ আমরা এই জায়গাতে ডিক্লেয়ার করেছি। আবার এই সেম লাইনটা আমরা লুপের ভিতরে লেখার কারণে কিন্তু কোনো এরর এতক্ষণ পাই নাই। তো এখানে আমরা এরর পাচ্ছি কেন? এটার আনসার হচ্ছে আমরা এই ইন আই এই ইন আই এর জন্য আমরা ডিক্লারেশনটা করেছি কোথায়? ফর লুপের ভিতরে। এই যে এটা আমার ফর লুপের ভেতরের অংশ। কাজেই ইন আই নামের এই ভেরিয়েবলটার অস্তিত্ব কেবলমাত্র এই ফর লুপের ভিতরে। ফর থেকে যখন বের হয়ে যাচ্ছে অথবা যখন ফরে ঢুকে নাই, এই পুরো অংশটুকু তুচ্ছ, অর্থাৎ ফরের এই অংশটুকু বাদে কোডের বাকি যে কোনো জায়গায় তোমার মেশিন বা কম্পিউটার কিন্তু আই নামের এই বস্তুটাকে চিনে না, কারণ তুমি ডিক্লেয়ার করছো ফর লুপের ভিতরে। যতক্ষণ ফর লুপ কাজ করছে কোড ততক্ষণ পর্যন্ত এই আই কে চিনে, যখন ফর লুপ কাজ করে না তখন কিন্তু কোড এই আই কে আর চিনে না। তাহলে এখানে একটা কাজ করা যায় তো, সেটা হচ্ছে আমরা ইন্ট আই, এই ইন্ট আইটাকে
ফর লুপের বাইরে ডিক্লেয়ার করতে পারতাম, তাহলে যেটা হয়তো কম্পিউটার বুঝতো যে আই নামের একটা ভেরিয়েবল আছে। ইনিশিয়ালাইজ যখন আমরা করতাম তখন এখানে আমরা আর ডেটা টাইপ ডিক্লেয়ার করতাম না। এই যে দেখো, আমরা এখানে আর ডেটা টাইপ ডিক্লেয়ার করতাম না। তাহলে যেটা হইতো যে আমার অলরেডি এক্সিস্টিং একটা ভেরিয়েবল আছে আই, সেই আই এর ইনিশিয়াল ভ্যালুটা আমরা দিছি ওয়ান, এবং সেই ওয়ানের উপরে আমরা কন্ডিশন চেক করছি, আপডেট করছি সেই আই নামের ভেরিয়েবলটাকে নিয়েই। কিন্তু ডিক্লেয়ার কোথায় করছি? অলরেডি ফর লুপের আগে করছি ডিক্লেয়ার। তাইলে যেটা হবে যে এই ভেরিয়েবলটা আমার কম্পিউটার চিনে। তাহলে এখন আশা করা যায় যে এই লাইনটা 11 প্রিন্ট করবে। দেখো, 11 প্রিন্ট করছে। বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা শুরুতে একটা নিউ লাইন প্রিন্ট করি, তাহলে বুঝতে পারবা। দেখো এই যে 11 প্রিন্ট করছে, তার মানে 11 যখন পাইছে তখন সে লুপ ব্রেক করছে। আচ্ছা, এখন যে বিষয়টা বললাম যে দেখো, এই যে ইনিশিয়ালাইজের অংশটুকু কিন্তু আমরা কিছুটা আলাদা করে ফেলছি। এই যে দেখো, মানে ইন আই, কে বাইরে নিয়ে গেছি, মানে বাইরে ডিক্লেয়ার করছি, ভিতরে শুধু মানটুকু দিছি। এখন প্রশ্ন আসতে পারে যে মানটুকু বাইরে দিলে সমস্যা কি? ধরো আই রাখলাম, আই ইকুয়াল ধরো লুপে ঢোকার আগেই অর্থাৎ ইনিশিয়ালাইজের অংশটুকু কখন কাজ করতেছিল আমাকে বলো তো। ইনিশিয়ালাইজের যে অংশটুকু, এই যে ইনিশিয়ালাইজের এই অংশটুকু লুপ শুরু করার সময়, একদম লুপ শুরু করার সময় মাত্র একবার কাজ করতেছিল না? লুপ শুরু করার সময় লুপকে শুরু করায় দেওয়ার পরে এরপর প্রত্যেকবার আপডেট এবং কন্ডিশনের কাজটুকু হচ্ছিল। ইনিশিয়ালাইজেশনের কাজটা তো শুরুতে একবারই হচ্ছিল। তাহলে আমি যদি এখন বলি যে আমি ইনিশিয়ালাইজটুকু লুপে ঢোকার ঠিক আগে করে দিব, এইটা বলা যায় কথা। আর লুপের ভিতরে এই জায়গাটুকুতে ইনিশিয়ালাইজ করা একই কথা না? কারণ লুপ শুরু করার সময় তো সে এই জায়গা থেকে মাত্র একবার ইনিশিয়ালাইজ করতেছিল, এর পরের বার থেকে তো সে আপডেট এবং কন্ডিশন এদের মাঝখানে সাইকেলটাকে সে চালাচ্ছিল, তাই না? তাহলে ইনিশিয়ালাইজটুকু আমরা চাইলে লুপ শুরু করার আগে করতে পারি। ইন দ্যাট কেস আমাদের কি ইনিশিয়ালাইজেশন অংশটুকু লুপের মধ্যে রাখার দরকার নাই। তবে যদিও আমাদের ইনিশিয়ালাইজের অংশটুকু আমরা লুপের মধ্যে না রাখি, আমাদেরকে একটা সেমিকোলন শুরুতে দিতে হবে। এটা দ্বারা বোঝায় যে তুমি সেমিকোলনের আগে যে ব্ল্যাঙ্ক জায়গাটুকু আছে, এটাকে ইনিশিয়ালাইজেশনের স্ট্রাকচার হিসেবে তুমি লিখে দিতে পারো। অর্থাৎ তুমি যদি সেমিকোলনের আগের এই অংশটুকুতে ইনিশিয়ালাইজকে নাও দাও, ইনিশিয়ালাইজের জন্য এই জায়গাটুকু ফাঁকা রাখতে হবে। অর্থাৎ এখানে একটা সেমিকোলন দিয়ে শুরু করতে হবে। বুঝতে পেরেছো আশা করি কথা? তাহলে এখন থেকে তো আমাদের কোডটা কাজ করে কিনা। দেখো, কোড সুন্দর মতোই কাজ করছে। এবার আমাকে বলো যে প্রত্যেকবার প্রত্যেকবার যখন লুপ ঘুরছিল, প্রত্যেকবার যখন লুপ ঘুরছিল, এই যে স্টেটমেন্ট চেক করার পরে, মানে স্যার স্টেটমেন্টটা সে সাকসেসফুলি বাস্তবায়ন করার পরে কোড কোথায় বেক করতেছিল? এই যে আপডেটে বেক করতেছিল না? বুঝছো আবার, কোনো একবার ভ্যালু আপডেট হয়েছে, আপডেট হওয়ার পর সে কন্ডিশন চেক করবে, কন্ডিশন ওকে হইলে সে স্টেটমেন্ট বাস্তবায়ন করবে। স্টেটমেন্ট বাস্তবায়নের পর সে কিন্তু আবার ভ্যালু আপডেট করতো, আপডেটের পর সে আবার কন্ডিশন চেক করতো। তার মানে এই যে আপডেটের কাজ, এই যে আপডেটের কাজ, এইটা প্রত্যেকবার এই স্টেটমেন্ট বাস্তবায়ন হওয়ার ঠিক পরে হচ্ছে না? তাহলে আমরা যেটা করতে পারি, এই আই প্লাস প্লাস এর অংশটুকুকে আমরা চাইলে স্টেটমেন্ট বাস্তবায়ন হওয়ার ঠিক পর পর করতে পারি। আই প্লাস প্লাস অথবা আই প্লাস ইকুয়াল ওয়ান, দুইটাই প্রযোজ্য। অথবা আই প্লাস আই ইকুয়াল আই প্লাস ওয়ান, এই জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারি, আই প্লাস ইকুয়াল ওয়ান। আই প্লাস ইকুয়াল ওয়ান দ্বারা বোঝায় যে আই ইকুয়াল আই প্লাস ওয়ান। সেম ভাবে আই ইকুয়াল আই প্লাস টু যদি বলো, সেটাকে আই প্লাস ইকুয়াল টু বলতে পারো। তাহলে আমরা আই প্লাস প্লাস রাখলাম। তাহলে এখন কি হবে? এখনো সেম কথা। তুমি এই সিলেক্টেড জায়গাটুকুতে আপডেটের অংশ যদি নাও দাও,
তার জন্য এই জায়গাতে একটা জায়গা ফাঁকা রাখার চিহ্ন হিসেবে সেমিকোলনটা রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখি তো আমাদের কোডটা কাজ করে কিনা। দেখো কোড সুন্দর মতো কাজ করতেছে। এখন প্রশ্ন হচ্ছে কন্ডিশন। কন্ডিশনটাও কি এখানে রাখা বাধ্যতামূলক? এটার আনসার হচ্ছে না, কন্ডিশনটা এখানে রাখা বাধ্যতামূলক না। কন্ডিশনটা কোথায় চেক হচ্ছিল? এই যে কন্ডিশনটা কোথায় চেক হচ্ছিল? আপডেট হওয়ার ঠিক পর চেক হচ্ছিল না? আপডেট হওয়ার ঠিক পরে চেক হচ্ছিল না যে কন্ডিশন কি সত্য নাকি মিথ্যা? কন্ডিশন সত্য হলে ভিতরের কাজটা করবে, কন্ডিশন সত্য না হলে সে এই ফর লুপটাকে ভেঙে বাইরে বের হয়ে যাবে। সেম কাজটুকু আমরা চাইলে এই আপডেটের পরে করতে পারি। এখানে আমরা নতুন একটা টার্মের সাথে পরিচয় হয়েছি। দেখো, যদি এই আইটা বাড়তে বাড়তে 10-এর বেশি হয়ে যায়, অর্থাৎ 11 হয়ে যায়, তাহলে আমরা বলছি ব্রেক করবে। ব্রেক এটা হচ্ছে সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা কিওয়ার্ড, যেটা তারা অ্যাকচুয়ালি বোঝায় যে তুমি লুপটাকে ভেঙে বাইরে বের হয়ে আসবা। চলো আমরা যেহেতু একটা কন্ডিশন দিয়ে দিয়েছি, আমরা উপরের কন্ডিশনটুকু মুছে দিই এবং আগের মতো সেম কথা, তুমি এই জায়গাতে কন্ডিশন যদি নাও দাও, অর্থাৎ এই যে ফর লুপের এই যে ভিতরে এই অংশটুকুতে তুমি যে কন্ডিশন নাও দাও, তোমাকে সেই জায়গায় জায়গা ফাঁকা রাখার অংশ হিসেবে দুইটা সেমিকোলন মাঝখানে এই অংশটুকু রেখে আসতে হবে। দেখতেই বোঝা যাচ্ছে, দেখো দুইটা সেমিকোলন দিয়ে তুমি এখানে একটা এরিয়া করে রাখছো। মনে হচ্ছে সেমিকোলনের প্রথমটার আগে একটা অংশ, দুই সেমিকোলনের মাঝখানে একটা অংশ, দ্বিতীয় সেমিকোলনের পরে একটা অংশ, মানে মনেই তো হচ্ছে এরকম, তাই না? তো এখন দেখো এই জায়গাতে আমরা কি করেছি, আই ভেরিয়েবলটা আপডেট হওয়ার পরে আমরা চেক করছি যে আই ভেরিয়েবলটার মান 10 থেকে বড় কিনা। যদি 10 থেকে বড় হয় তাহলে সে ব্রেক করবে, মানে হচ্ছে এই পুরো লুপটুকুকে সে ব্রেক করে বের হয়ে যাবে। দেখি কোড কাজ করে কিনা। দেখো কোড সুন্দর মতোই কাজ করছে। আচ্ছা, এখানে আরেকটা অংশ বলে রাখি। আহ, আমরা হচ্ছে এই পুরো লুপটাকে একদম শুরুর পজিশনে নিয়ে যাই। আশা করি তোমরা হচ্ছে মানে কন্ডিশন গুলো বুঝতে পারছো, বা হচ্ছে লুপের কোন পার্টটুকু কিভাবে কাজ করে, লজিক্যালি কোন জিনিসটাকে কোথায় আমরা বসাইতে পারি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি। আহ, ধরো তুমি লুপের মধ্যে কোনো কন্ডিশন দাও নাই। ধরো লুপের মধ্যে তুমি কোনো কন্ডিশন দাও নাই, তাহলে এখন কি হবে কি চিন্তা করতে পারো? দেখি রান করে দেখি তো। একটু ওয়েট করো, এটা হ্যাং করছে একটু। দুঃখিত, মেশিন এর মধ্যে একটু হালকা হ্যাং করছে। হ্যাং করার কারণ আছে, কারণটা বলছি আমি, তাহলে হয়তো বা বুঝতে পারবা। দেখো, কোনো কন্ডিশন যেহেতু দাও নাই তুমি, তাহলে এখন কম্পিউটার কি বুঝবে? আই এর মান ওয়ান, ওয়ান দিয়ে সে যাত্রা শুরু করবে। এরপরে সে লুপের ভিতরে ঢুকবে, সে আই এর মান প্রিন্ট করবে, আবার আই এর মান বাড়াবে, আবার সে হচ্ছে তোমার মনে করো লুপের ভিতরে আবার ঢুকবে, আবার ঢুকে সে সেই বাড়ানো আই এর মানটাকে সে প্রিন্ট করবে, আবার সে আই এর মান বাড়াবে। সে এভাবে এই লুপটাকে চক্রাকারে চালাইতেই থাকবে, কখনো কিন্তু সে স্টপ করবে না। অর্থাৎ আনস্টপেবল একটা কন্ডিশন সে পেয়ে গেছে, অর্থাৎ কোনো কন্ডিশন যেহেতু দাও নাই, তার মানে কি সে কখনো স্টপ করবে না, অসীম সময়ের জন্য চলবে। অসীম সময়ের জন্য যেহেতু চলার চেষ্টা করছে, এই কারণে আসলে পিসিটা এই মুহূর্তে হ্যাং করছে। অথবা তুমি চেষ্টা করে দেখবে, অনেক সময় 1 2 3 এভাবে সংখ্যাগুলা মানে অনেকক্ষণ পর্যন্ত প্রিন্ট হইতে থাকে, 1 2 3 4 5 এভাবে সংখ্যাগুলা অনেকক্ষণ পর্যন্ত প্রিন্ট হয়ে তারপর একটা পর্যায়ে গিয়ে হ্যাং হয়। আমার এখানে শুরুতেই হ্যাং হয়ে গেছে আর কি। আচ্ছা, তাহলে আমরা এখন শুরুতে যেভাবে লিখেছিলাম সেভাবে চলে যাই। I = 1,
I less than or equal 10, I plus plus। তোমরা বলতে পারো যে আই এর মানে এখানে একবার ওয়ান ডিক্লেয়ার করে মানে ইনিশিয়ালাইজ করেছি, এখানে আবার ওয়ান দিয়েছি কেন? সমস্যা নেই দিল। ধরো তোমার আই এর মান শুরুতে ছিল মনে করো 2, তুমি লুপের ভিতরে ঢোকার সময় সেটাকে করে দিলা 1। এখন আশা করি বিষয়টা মেক সেন্স করছে কিছুটা। দেখি আই এর মান 1 থেকে 10 ঠিক মতো প্রিন্ট হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। এখন যে বিষয়টা দেখানোর জন্য তোমাদেরকে এটা বলেছি সেটা হচ্ছে আমরা অলরেডি ব্রেক স্টেটমেন্ট দেখেছি, ব্রেক স্টেটমেন্ট বা ব্রেক কিওয়ার্ড কিভাবে কাজ করে। এখন দেখবো আরেকটা কিওয়ার্ড আমরা দেখবো, সেটা হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ কিওয়ার্ডটা আমরা একটু বুঝছি। ব্রেক কিওয়ার্ডটা কখন কাজ করে, আমি এক্সাম্পলটা আবার দিই। এই ব্রেক কিওয়ার্ডটা কখন কাজ করে? যখন মানে এই ব্রেক কিওয়ার্ডটা কি কাজ করে, যখন আমার শর্তটা সত্য হচ্ছে, মানে এই কন্ডিশনটা সত্য হয়ে যাচ্ছে কোনো সার্টেন সিচুয়েশনের আন্ডারে, ব্রেক যেটা করে যে পুরো লুপটুকুকে ভেঙে দেয়, যে এই লুপকে আর সামনের দিকে আগাইতে দেয় না। এখানে শর্তটা কি? এখানে শর্ত হচ্ছে আই এর ভ্যালু যখন 5 হয়ে যাবে, মানে আই এর ভ্যালু 5 হয়ে সে লুপের ভিতরে ঢুকবে, ঢুকে সে 5টুকুকে সে প্রিন্ট করবে। এরপরে দেখতেছে আই এর ভ্যালু যখন 5, তখন তাকে ব্রেক করতে বলা হয়েছে, সেহেতু সে পুরো লুপটুকুকে ভেঙে দিবে। তার মানে আই এর ভ্যালু 5 প্রিন্ট হওয়ার পর আর সামনে 6 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে না। দেখো, ঠিক তাই হয়েছে, 1 থেকে 5 প্রিন্ট হয়েছে। কিন্তু এখন আমি যদি বলি যে না, তোমার লুপ ভাঙার দরকার নাই, তুমি খালি আমার কন্ডিশন যদি সত্য হয় তাহলে লুপ না ভেঙে তুমি লুপকে হচ্ছে কি বলবো, মানে স্কিপ করে যাও। তো স্কিপ করে যাওয়ার বিষয়টাকে আমরা কিভাবে দেখাইতে পারি? দেখো, আমি ইফ এর ব্লকটুকুকে দেখো, এখানে যেটা করেছি, প্রিন্টএফ কে পরে দিচ্ছি, এটার মাহাত্ম্যটা একটু পরে বুঝতে পারবা। দেখো, আমি যদি ব্রেক না দিয়ে কন্টিনিউ দিই, তাহলে কোড কি করবে এখানে? 1 থেকে 4 পর্যন্ত যখন লুপ ঘুরবে, তখন শর্ত যদি সত্য না, তাহলে সে ভিতরের কাজটুকু করবে না, সে সেই আই এর ভ্যালুটাকে প্রিন্ট করবে। যখন আই এর ভ্যালু 5 হয়ে যাবে, তখন এই শর্তটা সত্য, সুতরাং সে ভিতরের কাজটুকু করবে। ভিতরে তাকে বলছে কন্টিনিউ। কন্টিনিউ বলার মানে হচ্ছে তুমি লুপকে যতটুকু এখন পর্যন্ত আনছো এতটুকুর জন্য স্কিপ করে লুপকে পরের বার ঘুরাও। অর্থাৎ এই লুপের বাকি যে অংশটুকু কন্টিনিউ থেকে শুরু করে নিয়ে বাকি যা যা অংশ, ইভেন তোমার ইফের ভিতরে যদি আরো কিছু থাকে সেগুলো সহ, অর্থাৎ কন্টিনিউর পর থেকে নিয়ে লুপের বাকি পুরো অংশ সে ওই ঘোরার জন্য, মানে ওইবার যে ঘুরতেছে ওই ঘোরার জন্য সে স্কিপ করে পরের বার ঘুরতে চলে যাবে। বিষয়টা দেখো, এই যে দেখো 1 2 3 4 প্রিন্ট হয়েছে, 5 প্রিন্ট না হয়ে 5-এর জন্য যখন লুপে ঢুকছিল, 5-এর ওই বার ঘোরার জন্য যা যা করতে হচ্ছিল, অর্থাৎ যে প্রিন্ট করতে হচ্ছিল, সেইটুকু আর না করে 6-এর জন্য লুপ ঘোরানো শুরু করছে এবং 6 থেকে 10 সে সুন্দর মতো প্রিন্ট করছে। অর্থাৎ কন্টিনিউর কাজ হচ্ছে, তোমার যদি শর্ত সাপেক্ষে কন্টিনিউর মধ্যে ঢুকে, কন্টিনিউর পরের বাকি লুপের অংশটুকুকে সে ওই সিঙ্গেল বার ঘোরার জন্য আর সে বাস্তবায়ন না করে সে পরের বার লুপ ঘুরাবে। বুঝতে পেরেছো আশা করি। তো এখানে যদি আই ইকুয়াল ইকুয়াল 5 না দিয়ে যদি আমরা আই গ্রেটার দেন অর ইকুয়াল 5 দিতাম, তাহলে যতবারই আমার শর্ত সত্য হইতো সে মানে কন্টিনিউ দেখার পরে সামনের দিকে আর অগ্রসর হইতো না। মানে লুপ ঘুরে, মানে লুপ পরের বার ঘুরার জন্য লুপের এই জায়গাটুকুতে সে চলে আসতো। এরপরে শর্ত না হলে তো অবশ্যই সে লুপ ব্রেক করতো, সেটা আলাদা বিষয়, সেটা আগে আলোচনা হয়েছে। তাহলে আশা করি আমরা ব্রেক এবং কন্টিনিউ এই বিষয়গুলা বুঝতে পেরেছি।
এখন যে বিষয়টা শুরুতে প্রশ্ন আকারে বলেছিলাম যে আমরা যদি আ ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলো যোগ করতে চাই তাহলে কি করব? তো প্রথমত অবশ্যই আমাদেরকে যোগফলগুলো একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। আমরা সেই ভেরিয়েবলটুকুকে আমরা বলি যে ফর এক্সাম্পল সেটা আমরা নিচ্ছি ইন্ট সাম। আমরা সাম নামের এই ভেরিয়েবলের মধ্যে আমাদের ডাটাগুলো আমরা মানে হচ্ছে আমাদের এই আই গুলাকে আমরা রাখবো। অর্থাৎ যোগ করে রাখবো। এখন আমাকে বলো আমরা যদি এই সামের মধ্যে আমাদের আই গুলাকে রাখি আই গুলাকে রাখার মানে কি এই আই এর মধ্যে ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলা মানে পর্যায়ক্রমে চক্রাকারে আসছে। এই আই পর্যায়ক্রমে চক্রাকারে আসছে এই আইটাকে সামের মধ্যে নিয়ে যোগ করে তো রাখতে হবে তাই না? তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি? আমরা আমরা এই স্টেটমেন্টটুকু লিখতে পারি যে সাম ইকুয়াল সাম প্লাস আই। তাহলে যেটা হবে সামের আগের যা ভ্যালু ছিল তার সাথে আমার বর্তমান আইটা যোগ হয়ে যাবে এবং নতুন যে ভ্যালুটা পাবো যোগফলটুকু পাবো সেটুকু গিয়ে সেভ হবে বা অ্যাসাইন হবে সাম ভেরিয়েবলের ভিতরে। আমরা ওই যে এই ইকুয়াল চিহ্নটা যে অ্যাকচুয়ালি ইকুয়াল চিহ্ন না, এটা যে আসলে অ্যাসাইনমেন্ট অপারেটর সেটা তো আমরা শুরুতেই দেখেছিলাম। অর্থাৎ এই সমান চিহ্নের ডান পাশে যা কিছু থাকবে কম্পিউটার বা মেশিন সেটা আগে ক্যালকুলেট করবে এবং তারপর এই ক্যালকুলেটেড মানটুকুকে সে বাম পাশে তুমি যে ভেরিয়েবলটা দিচ্ছ তার মধ্যে সে অ্যাসাইন করে দিবে বা রেখে দিবে। এই জন্য আমরা এই চিহ্নটাকে বলি অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি যদিও পুরো টিউটোরিয়াল জুড়ে সিম্পলিসিটির স্বার্থে এটাকে সমান চিহ্ন বলছি বা বলবো, তবুও এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট অপারেটর। তো যেটা বলছিলাম যে সাম প্লাস আই অর্থাৎ সামের সাথে আই এর বর্তমান ভ্যালুটা যোগ করে নতুন যে ভ্যালু হবে সেটা আবার সামের মধ্যে সে সেভ করে দিবে। বিষয়টা এরকম হচ্ছে না যে ধরো কি বলবো ধরো তোমার কাছে একটা কমলা আছে, তুমি এই একটা কমলার সাথে তুমি আরো একটা কমলা যোগ করে যার যোগফল হয়েছে সেইটাকে দাবি করছো তুমি তোমার বর্তমান কমলার সংখ্যা। তাহলে তোমার কাছে অ্যাকচুয়ালি কমলার সংখ্যা এখন কয়টা? ২টা। তার মানে কি নতুন যে আসছে তুমি তাকে যোগ করছো। আবার মনে করো তোমার কাছে তুমি আরো ৩টা কমলা পাচ্ছ। এখন যদি তোমাকে আমি বলি যে আগের কমলার সংখ্যার সাথে নতুন কমলার সংখ্যা যোগ করো, তাহলে আগের কমলার সংখ্যা ২, নতুন কমলার সংখ্যা ৩। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে এই যোগফলটাকে তুমি এখন তোমার বর্তমান কমলার সংখ্যা হিসেবে দাবি করো, তাহলে তোমার এখন যোগফলটা হচ্ছে কত? ২ আর ৩ এ ৫। এই ৫ টাকে যদি তুমি তোমার এখন বর্তমান কমলার সংখ্যা দাবি করো, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে? অ্যাকচুয়ালি তুমি তোমার কমলার সংখ্যাটাকে আপডেট করে ফেলছো, তাই না? এখানে এক্স্যাক্টলি তাই হচ্ছে যে প্রত্যেকবার সামের সাথে এই আই নামক ভেরিয়েবলটা মানে যোগ হয়ে যাচ্ছে। আর এই আই নামের ভেরিয়েবলটা কিন্তু একটা মানে ১ থেকে শুরু করে নিয়ে ১০ পর্যন্ত প্রত্যেকবার কিন্তু আই এর ভেরিয়েবলটা আপডেট হচ্ছে। যতবারই আপডেট হচ্ছে ততবারই লুপ ঘুরছে, ততবারই এই সাম ইকুয়াল সাম প্লাস আই এই স্টেটমেন্টটা বাস্তবায়ন হচ্ছে। তাহলে আমরা আমরা আশা করতে পারি না যে আহ, আমাদের সাম নামের ভেরিয়েবলটাকে যদি আমরা লুপের শেষে প্রিন্ট করি তাহলে ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আমরা পাবো। চলো আমরা দেখি পাই কিনা। আমরা প্রিন্টএফ পার্সেন্ট ডি কমা আই এই লাইনটাকে কমেন্ট করে দিচ্ছি এবং কমেন্টের সিস্টেম আমরা জানি কমেন্ট মানে হচ্ছে কমেন্ট কোনো লাইনকে সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট করে দেওয়ার মানে হচ্ছে সেই লাইনটুকু মেইন কোডের অংশ আর থাকে না, মেশিন সেই লাইনটুকুকে আর গণ্য করে না। সিঙ্গেল লাইন কমেন্টের জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ২টা স্ল্যাশ চিহ্ন, এটা আমরা সি এবং সি প্লাস প্লাসে ইউজ করি। আর যদি মাল্টিপল লাইন কমেন্ট করতে হয় মানে হচ্ছে অনেকগুলা লাইন কমেন্ট করতে হয়
তাহলে একটা অপশন হচ্ছে প্রত্যেকটা লাইনের শুরুতে এই ধরনের দুইটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দেওয়া, তাহলে সেই লাইনটুকু কমেন্ট আউট হয়ে যাবে। অথবা আমি যদি এই পুরো ফর ব্লকটুকুকে কমেন্ট আউট করতে চাই, তাহলে শুরুতে একটা স্ল্যাশ, তারপর একটা স্টার চিহ্ন, এবং যেখানে কমেন্ট শেষ হবে সেখানে একটা স্টার চিহ্ন এবং একটা স্ল্যাশ চিহ্ন দিলে আমার এই পুরো ব্লকটুকু আমার কমেন্ট হয়ে যাবে। তো আমি তো আর পুরো ব্লকটুকু কমেন্ট করছি না, আমি জাস্ট কমেন্ট করব প্রিন্টএফ এর এই অংশটুকুকে। তাহলে এখন আমাদের আশা করা যায় যে সাম নামের এই ভেরিয়েবলের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল থাকবে। তাহলে চলো চেক করে দেখি। 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল 55 দেখাচ্ছে। 1 থেকে 100 চেক করি আমরা। 5050 দেখাচ্ছে। 1 থেকে 4 চেক করি আমরা। 1 থেকে 4 যোগফল 10 দেখাচ্ছে। এখন এখানে একটা লজিক্যাল ভুল হয়েছে, যে ভুলটাকে অ্যাকচুয়ালি মেশিন নিজ দায়িত্বে শুধরে দিয়েছে, বাট লজিক্যাল ভুলটা থেকে গেছে। এবং অনেকগুলো কম্পাইলারে বা হচ্ছে তুমি কোড ব্লকসের অন্যান্য ভার্সন যদি ইউজ করো অথবা অন্যান্য সফটওয়্যার যদি ইউজ করো, দেখা যাবে এই লজিক্যাল ভুলটাকে একটা মানে হচ্ছে ভালো বড় ধরনের ভুল হিসেবে হয়তো আইডেন্টিফাই হবে, বা অ্যাকচুয়ালি এটাকে প্রোগ্রামিং কন্টেক্সটে ভুল হিসেবে ধরা হয়, লজিক্যাল ভুল হিসেবে ধরা হয়। সেটা হচ্ছে তোমার সাম নামের যে ভেরিয়েবলটুকু আছে, সেই সাম নামের ভেরিয়েবলের ইনিশিয়াল ভ্যালুটা কত? অর্থাৎ শুরুতে সাম নামের এই ভেরিয়েবলের মধ্যে কত ভ্যালু সেভ করা আছে। আমাদের উদ্দেশ্যটা কি? 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 4 পর্যন্ত, এখানে 1 থেকে 4 আপডেট করেছি আমরা। 1 থেকে 4 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল তুমি সেভ করছো সাম নামের ভেরিয়েবলের মধ্যে। অর্থাৎ ওই যে কমলার উদাহরণটা দিয়েছিলাম, তোমার কাছে টোটাল কয়টা কমলা হচ্ছে এটা তুমি সাম নামের ভেরিয়েবলের মধ্যে রাখছো। কিন্তু এই যে সাম নামের ভেরিয়েবলের মধ্যে তুমি কমলার সংখ্যাটা রাখছো, এখানে আগে থেকে কত আছে সেটা ম্যাটার করে। তুমি যদি এখানে সামের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল রাখতে চাও, তাহলে অবশ্যই সামের ভ্যালু শুরুতে 0 করে দিতে হবে। আমাদের এখানে বাই ডিফল্ট এটা কি 0 ধরছিল, বাট তোমাকে 0 করে দিতে হবে, না হলে এটা লজিকের একটা ভুল হবে, অথবা অন্যান্য কম্পাইলারে দেখবা এটা সঠিকভাবে আউটপুট দিবে না হয়তো। তাহলে যেহেতু আমি সামের মধ্যে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল রাখছি, সেহেতু সামকে আমার আগে খালি করে দিতে হবে, অর্থাৎ সামের মধ্যে আগে থেকে কিছু রাখা যাবে না। তাহলে আমরা সামকে এখন খালি করে দিলাম, এবং এখন দেখি যে আমরা সামের মধ্যে যোগফলটা দেখতে পাচ্ছি 1 থেকে 4 পর্যন্ত যোগফল 10। সামটা খালি করার কথা কেন বলছি? তুমি সামের মধ্যে যদি 0 না রাখো, তাহলে যেটা হবে, সামের মধ্যে একটা গার্বেজ ভ্যালু থাকবে। গার্বেজ ভ্যালুটা সেটা যে কোনো কিছু হইতে পারে, অর্থাৎ এনিথিং। কম্পিউটারের মেমোরিতে ওই জায়গাটুকুতে আগে যা কিছু ছিল, নট নেসেসারিলি সেটা তোমার কোড ব্লকসের মাধ্যমে, পুরো কম্পিউটারের প্রসেসের মাধ্যমে তোমার কম্পিউটারের মেমোরিতে ওই জায়গাটুকু যেখানে সাম ভেরিয়েবলটুকু আছে, সেখানে আগে যা ছিল সেটার পার্সপেক্টিভে কোনো একটা ভ্যালু কিন্তু সেখানে থাকতে পারে, এবং সেটা কি ভ্যালু সেটা কিন্তু তুমি জানো না, এবং সেটা জানার দরকারও নাই। এটা হচ্ছে একটা গার্বেজ ভ্যালু। তুমি যদি সেই গার্বেজ ভ্যালুর সাথে 1 থেকে 4 পর্যন্ত এই আই গুলোকে যোগ করো, তাহলে তো তুমি অ্যাকচুয়াল সামটা পাবা না। কোডবক্সের এই ভার্সনে যেটা হচ্ছে যে তুমি সাম ইকুয়াল 0 না দিলেও সে বাই ডিফল্ট সাম ইকুয়াল 0 ধরে নিচ্ছিল, বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি লজিক্যালি কারেক্ট না। লজিক্যালি কারেক্ট হচ্ছে তুমি সাম ইকুয়াল 0 করে নিবা, অর্থাৎ সামকে আগে ক্লিয়ার করে নিবা। ক্লিয়ার করার পরে তুমি সামের মধ্যে ভ্যালুগুলা যোগ করো। তাহলে আমরা 1 থেকে 4 না নিয়ে যদি এখন 1 নেই, তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলা দেখো যোগ করে দেখাচ্ছে 1 থেকে 100 পর্যন্ত 5050, হুইচ ইজ দ্য কারেক্ট। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করেছি যে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো মোটামুটি যোগ করেও দেখিয়েছি। সেম ভাবে তোমরা এখন প্রিন্টও করতে পারবা।
যোগফলগুলোকে তোমরা দেখাইতে পারবা। এখন যদি আমি তোমাদেরকে বলি 1 থেকে 100 পর্যন্ত সকল বিজোড় সংখ্যার যোগফল বের করো, তাহলে কি করব? জাস্ট একটা জায়গায় চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই আই প্লাস প্লাসের জায়গায় হবে আই ইকুয়াল I+2। এই কোডটুকু কেন কাজ করছে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমাদের শুরু করছিলাম আমরা কোত্থেকে? I=1 দিয়ে। I=1 এর জন্য সামের মধ্যে 1 ঢুকে গেল। এরপরে I=1 এর পরে কি হবে? কোন আপডেট করতে আসবে, আপডেটের অংশে সে কি দেখবে যে I=I+2। দ্যাট মিনস I এর ভ্যালুটাকে আমার 2 বাড়াইতে হবে, অথবা সংক্ষেপে আমি দিতে পারতাম I+=2। তাহলে সে 2 বাড়ায় কত করবে? 3। সে দেখবে কন্ডিশন সত্য, সে পরে ভিতরে চলে আসবে, দেখবে 3টাকে সামের মধ্যে যোগ করে দিতে হবে। এরপরে সে 5 যোগ করবে, এরপরে সে 7 যোগ করবে এবং 99 পর্যন্ত যোগ করবে। 99 পরে ভ্যালুটা আপডেট হয়ে যাবে 101। যখন কিনা কন্ডিশনটা ব্রেক করে, তখন কিন্তু সে আর লুপের মধ্যে ঢুকবে না, বের হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। যদি সকল জোড় সংখ্যা করতে বললো তাহলে কি করতাম? তাহলে শুরুতে ইনিশিয়ালাইজ করতাম আমরা 2 দিয়ে, তাহলে 2 থেকে 100 পর্যন্ত লুপটা চলতো। তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। এখন যে বিষয়টা আমি ব্যাখ্যা করব সেটা হচ্ছে, একটা লুপ তো আমরা অলরেডি দেখেছি, মানে লুপ যে কাজ করছে, আমি ফর এক্সাম্পল এটা 4, 4-এর জন্য নেই এবং I++-এ রাখি। শুধু যে বাড়াইতে পারবা এমন না, তুমি সেটা লুপটা উল্টো ঘুরাইতে পারবা। অর্থাৎ চাইলে তুমি লুপ 100 থেকে 1 পর্যন্ত ঘুরাইতে পারবা। সেক্ষেত্রে তোমার কন্ডিশন কি হবে বা হচ্ছে সিস্টেমগুলো কিরকম হবে সেটা একটু চিন্তা করো, এবং সেটা তোমাদের একটা এসডব্লিউ হিসেবে থাকবে, লিখে নাও যে 100 থেকে 1 পর্যন্ত লুপটা কিভাবে ঘোরাবা, উল্টা কিভাবে ঘোরাবা সেটা একটু চিন্তা করো। সেক্ষেত্রে তোমার ভেরিয়েবল ইনিশিয়ালাইজ কিভাবে করবা, কন্ডিশন কি দিবা। কন্ডিশনে যদি তুমি ধরো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করছো ধরো 100 দিয়ে, এখন যদি তুমি কন্ডিশন দাও যে কি বলবো 100 থেকে ছোট অথবা সমান, আর তুমি ভেরিয়েবলটা তুমি তখন ডিক্রিজ করতে থাকো, তাহলে কিন্তু অলওয়েজ তুমি 100, 99, 98 অলওয়েজ কিন্তু তখন তোমার কন্ডিশন সত্য হবে, কাজে একটা ইনফিনিট লুপে পড়ে যাবে। কাজেই তোমার হচ্ছে তখন উল্টা থেকে ইনিশিয়ালাইজ করতে হবে, শর্ত দিতে হবে তোমার লোয়ার লিমিট থেকে। ফর এক্সাম্পল তুমি 1 পর্যন্ত আসবা কমাইতে কমাইতে, সেই 1 পর্যন্ত আসলে কি করতে হবে সেটা দিবা। আপডেটের অংশটুকু তুমি ওইভাবে দিবা। তুমি I++ না দিয়ে হয়তো I-, দিবা বা অন্য কিছু দিবা। তুমি চিন্তা করো। তো এখন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, আমরা ধরো এই আই তো আই এর লুপটুকু তো বুঝতে পারছি, বাইরের যে লুপটুকু। এখন আমরা যেটা বলবো, লুপের ভিতরে লুপ আমরা দিতে পারি কিনা। আমরা ওই যে ইফ এর মধ্যে ইফ, বা ইফ এর মধ্যে তোমার আলাদা কোনো কন্ডিশন দিতে পারবো, যেরকম আমরা বলছিলাম, যেটা হচ্ছে নেস্টেড কন্ডিশন বলে। সেম ভাবে আমরা চাইলে নেস্টেড লুপ ইউজ করতে পারি। তো নেস্টেড লুপ ইউজ করার জন্য যে বিষয়টা করতে হবে যে, আমরা নর্মাল লুপের মতোই আমরা চাইলে একটা লুপের মধ্যে আর একটা লুপ ডিক্লেয়ার করতে পারি। তো দেখো, আমরা যদি এটা দেখাতে চাই, দেখো বিষয়টা কি হচ্ছে, যে প্রথমত I=1 থেকে 4 লুপটা আমরা এখানে দেখাচ্ছি। এই লুপের ভিতরে আরেকটা লুপ দিচ্ছি, যেখানে কিনা আমরা J=1 থেকে 3 পর্যন্ত লুপটা চালাচ্ছি, এবং লুপের ভিতরে আমরা দেখাচ্ছি যে I=%D, J=%D, অর্থাৎ I এবং J এর ভ্যালুটা বর্তমানে কত সেটা আমরা এখানে দেখাচ্ছি। তো লজিক্যালি একটু আমরা বোঝার চেষ্টা করি, যখন কিনা I=1, তখন আমাদের এই লুপের ভিতরে আমার কোড ঢুকবে। এই প্রথম লুপের ভিতরে, বা এটাকে আমরা আউটার লুপ বলতে পারি, ভিতরেরটাকে আমরা ইনার লুপ বলতে পারি।
আউটার লুপের মধ্যে I ইকুয়াল 1 এবং শর্ত সত্য যেহেতু সে এই লুপের মধ্যে ঢুকবে। এই লুপের মধ্যে আরেকটা লুপ আছে না আরো 10টা লুপ আছে না সেই লুপগুলোর ভিতরে আবার লুপ আছে, অবশ্যই হইতেই পারে। সেগুলা আমার এই আউটার লুপের দেখার বিষয়বস্তু না। না, আউটার লুপের দেখার বিষয়বস্তু হচ্ছে আমি I ইকুয়াল 1 এবং শর্ত সত্য, সুতরাং ভিতরে যা কিছু আছে আমাকে তাই তাই সব করতে হবে। অর্থাৎ ভিতরের পুরোটুকুকে সে একটা স্টেটমেন্ট হিসেবে দেখবে এবং সে এই স্টেটমেন্টকে বাস্তবায়ন করবে। তাহলে ভিতরের স্টেটমেন্টটুকু সে বাস্তবায়ন করতে গিয়ে দেখবে যে এখানে আরেকটা লুপ আছে, সুতরাং সেই লুপটা ঘোরা দরকার হলে সে ঘুরবে। তাহলে সে দেখতে পাচ্ছে কি যে সেই লুপটাকে 1 থেকে 3 পর্যন্ত ঘোরা লাগবে, সে 1 থেকে 3 পর্যন্ত ঘুরবে। এই 1 থেকে 3 পর্যন্ত যে ভিতরের লুপটুকু ঘুরতেছে, এই পুরো সময়টুকু জুড়ে আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু কিন্তু 1। আর এই লুপটুকু ঘুরার সময় এই যে এই লুপটুকু ঘুরছে, ভিতরের ইনার লুপটুকু ঘুরছে, এই সময়টুকু জুড়ে যে এই জে এর ভ্যালু কত? জে এর ভ্যালু কিন্তু 1 2 3 পর্যায়ক্রমে 3টা ভ্যালুই আসবে। ভিতরের লুপটুকু ঘোরা শেষ হইলে সে দেখতে পাবে যে ঠিক আছে আমার আউটার লুপ যেটা সেই লুপের আর কোনো স্টেটমেন্ট বাকি নাই। তখন বাকি স্টেটমেন্ট বাকি না থাকার কারণে সে আই প্লাস প্লাস এখানে ফেরত এসে দেখবে যে আই প্লাস প্লাস করার কারণে আই এর ভ্যালু হয়ে যাবে 2 এবং 2 4 থেকে ছোট অথবা সমান। কন্ডিশন যদি সত্য হয় সে ভিতরে আবার প্রবেশ করবে। আবার প্রবেশ করে সে এই ফর লুপ বা আরো যা যা থাকে সেগুলো সে বাস্তবায়ন করবে। এবার আবার আই প্লাস প্লাস এর কারণে 3 তে যাবে। আবার এরপরে সেম ভাবে 4 এ যাবে। আশা করি বুঝতে পারছো যে প্রত্যেকবার অর্থাৎ বাইরের আউটার লুপের প্রত্যেকটা ঘুরার জন্য এই ঘুরার কাজটুকুকে এই যে ঘুরতেছে এই ঘুরার অংশটুকুকে আমরা হচ্ছে প্রোগ্রামিং এর পরিভাষায় বলতে পারি আইটারেশন বা ইটারেশন। মানে হচ্ছে যেটা হচ্ছে ঘুরছে। তাহলে আমাদের প্রত্যেকবার এই যে আউটার লুপের প্রত্যেকটা ইটারেশনের জন্য ভিতরে লুপ থাকুক যাই থাকুক এগুলো প্রত্যেকটাই কিন্তু বাস্তবায়ন হবে। তাহলে আমরা এখন এখান থেকে আশা করতে পারি কি আমরা প্রিন্টে দেখাই। সবগুলো প্রিন্ট পাশাপাশি হয়ে গেছে আসলে। এটা এখানে একটা নিউ লাইন দিয়ে দিলে আসলে হয়ে যাবে। দেখো কি প্রিন্ট হচ্ছে, আই ইকুয়াল যখন 1 তখন জে ইকুয়াল 1, সেম ভাবে জে ইকুয়াল 2, সেম ভাবে জে ইকুয়াল 3 এবং এই পুরো অংশটুকু জুড়ে আই এর মান কিন্তু 1। এটা হচ্ছে আউটার লুপের ফার্স্ট ইটারেশন। এরপরে আউটার লুপের সেকেন্ড ইটারেশন শুরু, ইনার লুপের ফার্স্ট ইটারেশন, ইনার লুপের সেকেন্ড ইটারেশন, ইনার লুপের থার্ড ইটারেশন এবং আউটার লুপের সেকেন্ড ইটারেশন শেষ। সেম ভাবে আউটার লুপের থার্ড ইটারেশন শুরু, ইনার লুপের ফার্স্ট, ইনার লুপ সেকেন্ড, ইনার লুপ থার্ড এন্ড আউটার লুপের থার্ড ইটারেশন শেষ। সেম ভাবে এই অংশটুকুও কাজ করছে। আশা করি পুরো অংশটুকুকে দেখে বুঝতে পারছো যে আসলে কিভাবে পুরো জিনিসটা ফাংশনিং করছে। তো এটা ছিল আমাদের নেস্টেড লুপের ধারণা। তো নেস্টেড লুপের এই ধারণা থেকে আশা করি বুঝতে পারছো যে লুপের ভিতরে লুপিং কিভাবে করতে হয় এবং এই নেস্টেড লুপের মধ্যে তুমি এক লুপের মধ্যে আরো একটা লুপ দিতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। বা এই ফর লুপের সাথে তুমি এই আউটার ফর লুপের মধ্যে আরো একটা ফর লুপ তুমি চাইলে এখানে অ্যাড করতে পারো। বিষয়টা হচ্ছে তুমি পুরোটাকে অ্যাজ এ হোল চিন্তা করবা যে একটা লুপের মধ্যে আরেকটা লুপ থাকুক বা অন্য যাই থাকুক সেটা পুরো জিনিসটাকে সে স্টেটমেন্টের মতো বিহেভ করে সেটাকে সে বাস্তবায়ন করবে। সেটা বাস্তবায়ন করতে গিয়ে যদি সেটাকে অনেকবার ঘুরানো লাগে সে ঘুরাবে, সেটা বিষয় না। তো আশা করি তোমরা নেস্টেড লুপের ধারণাটা ক্লিয়ার হয়েছে। এখন লুপের আরো দু একটা ছোটখাটো প্রকারভেদ আছে, আমরা সেগুলো একটু জেনে নিব। সেগুলো দেখি। লুপের মধ্যে একটা আরেকটা লুপ আছে যেটাকে আমরা হোয়াইল লুপ বলি। তো এই হোয়াইল লুপের স্ট্রাকচারটা হচ্ছে আমরা নর্মালি WHIL হোয়াইল লিখবো, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং এখানে বক্স একটাই, এখানে বক্স একটাই এবং সেটা হচ্ছে কন্ডিশন। আচ্ছা, হোয়াইল এই ইংলিশ শব্দের বাংলা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমার সোজা কথা এখানে যে বিষয়টা সেটা হলো যতক্ষণ পর্যন্ত আমার এই কন্ডিশনটা সত্য হবে ততক্ষণ পর্যন্ত
ভিতরে হোয়াইলের ভিতরে যা কাজ আছে মেশিন সেটা করতে থাকবে। এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো ইন্ট আই সমান দিচ্ছি 1। এখন আমি যদি হোয়াইল দিই, হোয়াইল এই আই এর ভ্যালু, আই এর ভ্যালু আই লেস দেন অর ইকুয়াল 10, আই এর ভ্যালু যতক্ষণ 10-এর ছোট অথবা সমান ততক্ষণ পর্যন্ত আই এর ভ্যালুটাকে সে প্রিন্ট করবে। তাহলে এখানে দেখাচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত আই এর ইনিশিয়াল ভ্যালু কিন্তু আমরা দিচ্ছি 1, এবং দেখাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু 10 থেকে ছোট অথবা সমান হবে, অর্থাৎ আই এর ভ্যালু যতক্ষণ ম্যাক্সিমাম 10 হবে ততক্ষণ পর্যন্ত আমার এই হোয়াইল লুপ কাজ করবে, অর্থাৎ ভিতরে যা কিছু দাও সেগুলা সে কাজ করাবে। এটা হচ্ছে তুমি তাকে শর্ত দিয়েছো। চলো আমরা প্রোগ্রামটা রান করি, এবং রান করে দেখো সেই আগের মতোই হ্যাং করছে এবং একটা ইনফাইনাইট লুপে পড়ে গেছে। কেন? আই এর মান এখন কত? 1। এরপরে সে ফয়েলের ভিতরে ঢুকছে, সে চেক করছে কি আই এর মান কি 10 থেকে ছোট অথবা সমান? হ্যাঁ, সমান। সে এই অংশটুকুর কাজ করছে। আবার সে চেক করবে, এরপরে ঘুরে এসে হোয়াইলের আবার শুরুতে আসবে, দেখবে যে সত্য সত্য কিনা সত্য। সে আবার সেম প্রিন্ট এফ করবে। সে আবার ঘুরে এসে হোয়াইলে আসবে, সত্য সত্য, আবার প্রিন্ট এফ করবে। অর্থাৎ এইভাবে ইনফাইনাইট টাইমস এর জন্য কিন্তু সে এই লুপ ঘুরতে থাকবে। যেহেতু ইনফাইনাইট টাইমস এর মতো ঘুরতে থাকছে, এই কারণে আমার মেশিনটা এখানে হ্যাং হয়ে আর কোনো আউটপুট দেখাচ্ছে না। তবে অনেক মেশিনে বা অনেক কম্পাইলারে বা অনেক ল্যাপটপে তোমার কম্পিউটারে, মানে ওই যে বলছিলাম ফর লুপের জন্য, যে একটা মানে 1 2 3 এভাবে তোমার একটা বড় সংখ্যা পর্যন্ত গিয়ে এরপরে গিয়ে হ্যাং করবে। তো আমার আসলে এখানে আমার মেশিন বা আমার হচ্ছে ল্যাপটপ বা হচ্ছে আমার কম্পাইলার হ্যাং করছে, বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে এখনকার এই যে মডার্ন কম্পাইলার বা এই যে কোড ব্লকস এর বর্তমান ভার্সন গুলা, এগুলো আসলে অনেকটা স্মার্ট বলা চলে। এরা হচ্ছে বুঝতে পারে যে এটা আসলে ইনফাইনাইট লুপ, তাহলে এটার জন্য হুদাই আমার কম্পিউটারের রিসোর্স খরচ করে লাভ নাই, তার থেকে আমি আউটপুট দেখাবোই না। সো সেই ধরনের কাজটুকু এখানে আসলে হচ্ছে আর কি। এখানে এটার জন্য কি করতে হবে, আমাদের ওই যে আপডেটের কাজটুকু এখানে করতে হবে। তো আমরা আপডেট যদি এখানে করে দিই আপডেট, তাহলে দেখো এই যে 1 থেকে 10 পর্যন্ত কিন্তু প্রিন্ট হচ্ছে। তো এখানে লজিকটা ওই যে ফর লুপের মতোই, যে আই এখানে কন্ডিশন চেক হচ্ছে, এখানে ভ্যালু আপডেট হচ্ছে, ভ্যালু আপডেট হওয়ার পর কি এখানে আবার কন্ডিশন চেক হচ্ছে, যেটা অনেকটাই ওই যে ফর লুপের মধ্যে ইনিশিয়ালাইজকে বাইরে করে, তারপর কন্ডিশনটাকে লুপের মানে ফরের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে, এবং ওই যে আপডেটেড অংশটুকুকে ফর লুপের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে না রেখে ফর লুপের স্টেটমেন্টের লাস্টে নিয়ে গিয়ে আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম, ওই এক্সাম্পলটার মতোই সেটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের কাজ। এই হোয়াইল লুপের ভিতরে তুমি চাইলে ফর লুপ, হোয়াইল লুপ আরো যা খুশি তুমি ভিতরে দিতে পারো। তো হোয়াইল লুপটা অ্যাকচুয়ালি মানে বেশি ইউজ হয় যখন তুমি হচ্ছে কোন একটা নির্দিষ্ট শর্ত পর্যন্ত লুপটাকে চালাতে চাচ্ছ, তখন পর্যন্ত ফর দিয়ে যা করতে পারো সেম কাজগুলো হোয়াইল দিয়ে করতে পারো, হোয়াইলের কাজগুলোকে ফর দিয়ে করতে পারো, তোমার যেটা ইজি মনে হয় তুমি সেটা করো। তো ইন প্র্যাকটিক্যাল আমার হচ্ছে হোয়াইলের তুলনায় ফর লুপটাকে একটু বেশি আমাদের ইউজ করা হয় বলে সাধারণভাবে এটা ধরা হয় আর কি। এরপরে আরেকটা লুপ আছে, সেটা অ্যাকচুয়ালি হোয়াইল লুপের মতোই, সামান্য একটা পার্থক্য আছে। এটাকে বলা হয় ডু হোয়াইল লুপ। সেটা আমি আলাদা কোড করে দেখাবো না, তোমরা হচ্ছে এটা বাসায় একটু ইমপ্লিমেন্ট করবা। সেটা হচ্ছে যে ডু থাকবে, ডুর পরে হচ্ছে একটা ফার্স্ট মানে সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট, এরপরে থাকবে হোয়াইল, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এবং লাস্টে একটা সেমিকোলন, এবং এই বক্সের মধ্যে হবে একটা কন্ডিশন, কন্ডিশন আর এখানে থাকবে স্টেটমেন্ট।
আচ্ছা, এই ডু হোয়াইল টুকু এক্স্যাক্টলি হোয়াইলের মতোই কাজ করে। তবে এইখানে হোয়াইলে যেটা হইতো যে হোয়াইলে তোমার লুপে ঢোকার আগেই প্রত্যেকবার লুপে ঢোকার আগেই কন্ডিশনটা চেক হইতো। পরেও ঠিক তাই। কিন্তু ডু হোয়াইলে যেটা হবে কন্ডিশনটা চেক হবে পরে। ফর এক্সাম্পল তোমার ডু হোয়াইলে ঢোকার সময় তোমার আহ, ধরো তোমার আই এর ভ্যালু ছিল মনে করো 2, তুমি এখানে কন্ডিশন দিচ্ছ যে আই এর ভ্যালু মনে করো আই এর ভ্যালু যদি আহ, কি বলবো লেস দেন 2 হয় তাহলে তোমার শর্ত সত্য হবে। তোমার শর্তটা মনে করো হচ্ছে আই লেস দেন 2, অর্থাৎ আই এর ভ্যালু যদি 2 থেকে ছোট হয় তাইলে আমার লুপ বাস্তবায়ন হবে। মনে করো তোমার শর্ত এইটা, আর তুমি অলরেডি ইনিশিয়ালাইজ করে দিছো আই এর ভ্যালু 2, তাইলে এখানে যদি ফর বা হোয়াইল লুপ ইউজ করতা তাহলে কি লুপের মধ্যে আমার ঢুকতো? ঢুকতো না, কারণ সেখানে শর্তটা আগেই চেক করতেছে। বাট এই ডু হোয়াইল লুপে শর্তটা পরে চেক করে, এই কারণে শুরুতে একবার স্টেটমেন্ট বাস্তবায়ন হয়ে যাবে। এরপরে যখন দেখবে যে আয় হায় আমার শর্ত সত্য না, তখন কি আমার প্রোগ্রামটা মানে ব্রেক করবে, অটোমেটিক লুপ থেকে বের হয়ে যাবে। কিন্তু অলরেডি স্টেটমেন্ট কিন্তু একবার বাস্তবায়ন হয়ে গেছে। সো মানে পরে শর্ত চেক করার জন্য ডু হোয়াইল লুপের ক্ষেত্রে বলা হয় যে যেহেতু এখানে শর্ত চেকটা পরে হচ্ছে, সেহেতু এখানে মিনিমাম একবার লুপটা ঘুরে যাবেই। বিষয়টা অনেকটা এরকম যে বিয়ের গেটে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় না যে বিয়ের গেটে বিয়ের আমন্ত্রণ পত্র বা কার্ডটা নিয়ে আসছে কিনা অনেক সময় চেক করা হয় অনেকগুলো বিয়েতে। এটা আগে একটা সময় বেশি হইতো, এখন হয়তো বা চলটা তোমাদের দিকে কেমন আছে আমি বলতে পারছি না। কিন্তু আমাদের চট্টগ্রামের ওইদিকে এরকম একটা সময় চলছিল আর কি, যে বিয়ের মানে আহ, আগন্তুক অতিথি বা আনএক্সপেক্টেড গেস্টদেরকে এড়ানোর জন্য যে বিয়ের গেটে একটা সময় কার্ড চেক করা হয়তো। তো এখন অনেক জায়গায় হয়তো হয় এই বিষয়টা। তুমি যদি বিয়ের গেটেই কার্ড চেক করো, অর্থাৎ শর্তটা যদি শুরুতে চেক করো, আনওয়ান্ট কেউ কিন্তু মানে আর ঢুকতেই পারবে না। বাট তুমি যদি বিয়ের দাওয়াত খেয়ে বের হওয়ার সময় শর্ত চেক করো, তাহলে কিন্তু সমস্যা আছে। তাহলে কিন্তু মানে প্রথমে ঢুকে কিন্তু কেউ আগে খেয়ে নিতে পারবে। কাজটা শেষ হয়ে বের হওয়ার সময় তুমি ধরা খাবা, তখন গিয়ে তুমি হচ্ছে ওই লোককে অপমান করবা না কি করবা সেটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু প্রথমে কিন্তু কাজ কিন্তু করে ফেলতে পারবে। ডু হইলে হচ্ছে ওইরকমই একটা বিষয়। এটা হচ্ছে তোমরা একটু বাসায় হাতে কলমে করে দেখবা, এখন যে এক্সাম্পলটা দিয়েছে সেটা। এখন আমি বেশ কিছু এইচডব্লিউ তোমাদেরকে আমি দিব, সেটা হচ্ছে ডিটেলসে দিব। এগুলো হচ্ছে একটু চিন্তা করে করে করতে হবে। লুপের আসলে লেকচার কন্টেন্টটা অনেক বড় হয়ে গেছে। আসলে একটা লেকচার কন্টেন্টের লুপ কভার করাটা আসলে আহ, মানে সংক্ষেপে কভার কভার করাটা আসলে কখনোই ওয়াইজ না, কারণ লুপ এবং এর আগে পড়ে আসা কন্ডিশন এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু মানে প্রোগ্রামিং এর একদম একদম মোস্ট পাওয়ারফুল এবং মোস্ট বেসিক টুল, এবং এগুলো হচ্ছে কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার রাখতে হয়। এই কারণে এগুলোতে একটু লং ভিডিও এবং এগুলোতে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হয়। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ভিডিওটা বারবার দেখবা, তাও কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তো এসডব্লিউ অনেকগুলো দিব, এগুলোকে একটু চিন্তা করে করে করতে হবে। শুধু প্রোগ্রামিং দিয়ে চিন্তা করলে কিন্তু প্রোগ্রামিং কখনো হয় না। প্রোগ্রামিংকে ম্যাথমেটিক্যালি লজিক্যালি আউট অফ দ্য বক্স একটু চিন্তা করতে হয়। তো প্রথমে যেটা তোমাদের এসডব্লিউ থাকবে সেটা হচ্ছে নামতা প্রিন্ট করা। নামতা প্রিন্ট করা মানে হচ্ছে, আমি আগে এটা লিখে দিই, ধরো নামতা আম, বাংলাদেশে লিখলাম, কিছু মনে করো না। এটা অনেকটা এভাবে প্রিন্ট হবে যে ধরো একের নামতা, তাহলে এক একে এক, এক দুগুণে দুই, এক গুণ তিন তিন, এইভাবে 1 থেকে 10 পর্যন্ত একের নামতা। এরপরে শুরু হবে দুইয়ের নামতা, দুই একে দুই, দুই দুগুণে চার, এভাবে যাইতে যাইতে দুই দুগুণ 10, 20। এরপর শুরু হবে তিনের নামতা। তো ধরো এদিকে চলে আসি, এরপরে ধরো তিন একে তিন, এভাবে 3 10 30 পর্যন্ত। এইভাবে তিনের নামতা করে করে আমরা পাঁচের নামতা পর্যন্ত যাব। 5 একে 5 এবং লাস্টে এসে 5 10 50। তো আমরা নামতা প্রিন্ট করব 1 থেকে 5-এর নামতা, 1 থেকে 5-এর নামতা আমরা এভাবে প্রিন্ট করব। আর প্রিন্টটা এক্স্যাক্টলি এভাবে হবে যেখানে আমি এই যে দেখিয়েছি।
যে 1 গুণ 1, এই গুণ চিহ্ন এখানে যেটা দেখিয়েছে এটা হয়তো তুমি সরাসরি খুঁজে পাবা না কিবোর্ডে। এক্ষেত্রে তুমি ইংলিশে এক্স, স্মল লেটার এক্স বা ক্যাপিটাল লেটার এক্স সেটা তুমি ইউজ করতে পারো। তো এই জিনিসটা তোমরা হচ্ছে 1 থেকে 5-এর নামটা প্রিন্ট করে দেখাবা। এটা হচ্ছে ফার্স্ট SW। এটা খুবই সোজা, এটা তোমরা একটু চিন্তা করলে পারবা। এরপরে যেটা করবা সেটা হচ্ছে সেকেন্ড SW। 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যা প্রিন্ট করবা যারা কিনা divisible by 3 or 5 but not by both। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যা প্রিন্ট করবা যারা, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত এমন সকল সংখ্যাকে প্রিন্ট করবা যারা শুধু 3 দিয়ে ডিভিজিবল, শুধু 3 দিয়ে বিভাজ্য, অথবা শুধু 5 দিয়ে বিভাজ্য। 3 এবং 5 দুইটা দিয়েই যারা বিভাজ্য তাদেরকে আবার প্রিন্ট করা যাবে না। যেমন হচ্ছে 30, 30 কিন্তু 3 দিয়ে বিভাজ্য, 5 দিয়ে বিভাজ্য, এদেরকে প্রিন্ট করা যাবে না। যারা হচ্ছে শুধু 3 দিয়ে অথবা শুধু 5 দিয়ে বিভাজ্য, তুমি শুধু তাদেরকে প্রিন্ট করতে পারবা। এখানে একটু ম্যাথমেটিক্যাল আইডিয়া দরকার আছে, এখানে একটু চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করে দেখো এই জিনিসটা একটু, এখানে তোমাদের চেষ্টা করে যেতে হবে। এরপরে হচ্ছে তুমি একটা নাম্বার ইনপুট নেবা, নাম্বার ইনপুট নেবা। নাম্বার ইনপুট নেওয়ার পরে প্রিন্ট অল ডিভাইসর্স। একটা নাম্বার তুমি ইন্টিজার নাম্বার ইনপুট নেবা, তারপরে তুমি সেই ইন্টিজার নাম্বারটার সব গুণনীয়ক, যা যা গুণনীয়ক আছে এগুলো তুমি প্রিন্ট করে দেখাবা। কি কি গুণনীয়ক আছে সেটা তুমি প্রিন্ট করে দেখাবা। এবং এই নাম্বারটা মানে প্রিন্ট করে দেখাবে, এটা হচ্ছে একটা কাজ। আর সাব টাস্ক হিসেবে আরেকটা কাজ হচ্ছে এই নাম্বারটা প্রাইম কিনা সেটা তুমি চেক করবা। চেক প্রাইম। যদি এই ইনপুট নাম্বারটা মৌলিক সংখ্যা হয় তাহলে তুমি লিখবা ইয়েস দ্য নাম্বার ইজ প্রাইম। আর যদি মৌলিক সংখ্যা না হয় তাহলে তুমি লিখবা নো দ্য নাম্বার ইজ নট প্রাইম। তো এগুলো হচ্ছে তোমাদের প্রদত্ত কাজ, তোমরা এই কাজগুলা করবা। ও এখানে আরেকটি কাজ তোমাদেরকে দিয়ে দেই, সেটা হচ্ছে আরো দুইটা কাজ দিয়ে দেই। একবার একটা বড় প্যাকেজ দেই তোমাদের, যেহেতু মাঝখানে ছুটি পড়ে যাবে। তো 4 নম্বর কাজ যেটা, তার একটু দিই। তোমরা একটা সিকোয়েন্স প্রিন্ট করে দেখাবে। তোমরা এই সিকোয়েন্সটা প্রিন্ট করে দেখাবে তোমরা, এবং সেটা লুপ ইউজ করে। অর্থাৎ তুমি নর্মাল প্রিন্টএফ দিয়ে তুমি হচ্ছে প্রিন্টএফ দিয়ে প্রথম লাইনে তুমি 1, পরে আরেকটা প্রিন্টএফ দিয়ে তুমি 2 3, পরের প্রিন্টএফ দিয়ে তুমি 4 5 6, এভাবে না, তুমি এটাকে একটা লুপের মাধ্যমে দেখাবে। এবং আরেকটা লাস্ট ওয়ান যেটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে কিছু স্টার প্রিন্ট করতে হবে। এই স্টারটা তোমাকে প্রিন্ট করতে হবে। স্টারের চিহ্নটা হচ্ছে ওই যে কম্পিউটারে মানে কিবোর্ডে যেটা গুণ চিহ্ন আছে সেই গুণ চিহ্নটাকে স্টার চিহ্ন বা স্টারের চিহ্ন বলতে পারো। এই মানে স্টারের যেই ডায়াগ্রাম এটাও তোমাকে প্রিন্ট করতে হবে ইউজিং লুপ। অর্থাৎ তোমার কয়টা স্পেস আছে, কয়টা স্পেস তোমার রিপিট হচ্ছে। স্পেস যেমন এখানে দেখো, একটা স্পেস, দুইটা স্পেস, তিনটা স্পেস, এখানে তিনটা স্পেস,
এরপর হলেন আবার দুইটা স্পেস, এরপর হলেন আবার একটা স্পেস, তাই না? তো এভাবে হচ্ছে স্পেস এবং হচ্ছে স্টার এগুলাকে কম্পেয়ার করে এই মানে কি বলবো এই জিনিসটাও তোমার হচ্ছে প্রিন্ট করে দেখাইতে হবে। এখানেও সেম 4 নাম্বার কোশ্চেনের মতোই নর্মাল প্রিন্টিভ দিয়ে না, তুমি হচ্ছে এটাকে কোড দিয়ে দেখাবা। এবং যে 5টা কোশ্চেন দিছি মানে SW দিছি, এখানে তোমার হাতে গোনা দুই একটা বাদ দিলে বাকি সবগুলোই কিন্তু কোড করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লজিকটা চিন্তা করা। এবং এখন থেকে SW গুলো হবে অনেকটা এই টাইপের, যেগুলোকে একটু লজিক দিয়ে চিন্তা করতে হবে। তুমি শুধু কোড দিয়ে চিন্তা করলে কিছুই পারবে না, মাথায় কিছুই আসবে না, কোথায় তুমি সময় নষ্ট হবে। তো এখন থেকে আগে একটু লজিক চিন্তা করবা, লজিক চিন্তা করার পর চিন্তা করবা এই লজিকটা আমি কি দিয়ে করতে পারি। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা জানাতে পারো, অথবা কমেন্টে লিখতে পারো, অথবা চ্যাট বক্সে লিখতে পারো, তো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমাদের মোটামুটি লুপ নিয়ে টিউটোরিয়াল, একটু বড় টিউটোরিয়াল হয়েছে এটা। আশা করি তোমরা লুপ নিয়ে বিস্তারিত বুঝতে পেরেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে পরের ক্লাস পর্যন্ত।